আসসালামু আলাইকুম। আমার স্বামী খুব আমি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি বলেন। আমি আপনার কর্মী। আমি জয় বাংলার সৈনিক। আমরা জয় বাংলা যখন আর করতে না পারি, তার জন্য তারা আমাদেরকে মেরে রক্তাক্ত করে দিচ্ছে, আমাদেরকে পঙ্গু করে দিচ্ছে, আমাদেরকে সব ধ্বংস করে দিচ্ছে। যে তোদের নেত্রী নাই এই দেশে, তোরা এই দেশে কেন থাকবি? আমাদেরকে মেরেতে রক্তাক্ত করে দিয়ে আমাদের পঙ্গু করে লাইতেছে, হাত ভাঙ্গি হা ভাঙ্গি, আরো বলতেছে এখনো মেরাজ না, মারা যান পর্যন্ত তোদের কাছে আছি। আমরা আওয়ামী লীগ করি, আমাদের জয় অপরাধ বাংলাই এটা। থাকবে, জয় বাংলা থাকবে, আর ওগুলান্ডে পাকিস্তানে পাঠিয়ে দেবো। আর তো চিন্তা করেন না। এই এটা আসতেছি, সব মিডিয়া কটারে জাহাজে করে পাকিস্তানে পাঠাবো। যাক তোদের মিডিয়ায় বাপের বাড়ি সব যাক। মিডিয়ায় সব ইয়ে করে, কেউ তো তারা ইয়ে করে না। এই তখন এই আমাদের বাংলাদেশ খাওয়া জয় ক্ষতিগ্রস্ত করে বাংলাদেশ। দিচ্ছে। চিন্তা করেন না। তো জয় সিনাটা বাংলাদেশ। ভাঙ্গা দেখেন, এই সিনাটা আবার ভাঙ্গা। সিনেটা এখন হাতটা এই সিনেটা প্লট করে রাখছি, আচ্ছা বেঁধে রাখছি। একটা মানুষ, ওরা মানুষের জাত না। আজকে আমার এই বাচ্চা দুটোর কেউ নেই, আমাদের কেউ নেই, অসহায় খুব আমার ছেলে পিলে দুটো আমি কিভাবে মানুষ করব কোন? আমার স্বামী ছাড়া কেউ ছিল না আমাদের পাশে। বাচ্চাদের কি সুন্দর বাচ্চা তোমার। কথা বলে আব্বুর ওরা কথা কও। তুমি অনেক সাহস দেখাচ্ছ মায়া। আমরা তো আছি তোমার পাশে। তুমি তো আমার মেয়ের মতো, আমরা আছি। মাননীয় নেত্রী, আপনাকে শোনা যাচ্ছে না? হেডফোনটা নিয়ে আসলে ভালো হতো। দেখো এখন শোনা যাচ্ছে। জি, এখন একটু 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 তাও একটু ছোট করে শোনা যাচ্ছে। হ্যান্ডসেট। আপনি আচ্ছা, ওই এই মায়া বেগমের কথাগুলো শুনেছেন? এটা না আপনি শুনতে আমি পাচ্ছেন? মায়ের কথা সবই শুনছি। এটা এই 11ই জুনের ঘটনা। হ্যাঁ, 11 জুলাই আমি লিখে নিছি। জুন, নাম্বার হচ্ছে এগারোই কি জুন মারমান্তিক। আমি মায়াকে একটু বলবো যা, তুমি চিন্তা করো না, তুমি আমার মেয়ের মতো। আমরা তো আছি, বেঁচে তো আমি আছি। ইনশাল্লাহ এর বিচার তো হবেই। আর তোমার বাচ্চাদের যাতে মানুষ করতে পারো, তার যা লাগে আমরা ব্যবস্থা করব। আর যারা এই ঘটনা ঘটেছে তাদের তাদের রেহাই নাই। এরা মানুষের জাত না। ওদের নিজেদের যে তোমার আব্বুর কাছে কও। আমার আব্বুর হত্যার বিচার চাই। আমাকে হ্যাঁ দেখার নিশ্চয়ই মতন হবে, কেউ বিচার নেই। হবে। তোমার মতো আমি, আমার আব্বু, মা, আমার 3 ভাই, 2 ভাইয়ের বউ, চাচা, ফুপা, তিন ফুফাতো বোন, ফুফাতো ভাই সব হারাইছে একদিনে। তারপর বেঁচে আছি, বিচারও করছি। ইনশাল্লাহ বিচার হবে। আল্লাহ দিন দেবে, আব্বুর এটা আমার কথা খুব বিশ্বাস। মনে পড়ে। জানি আমি, খুব কষ্ট হয়। কি মেরেছে, মানুষ। বুঝেছেন? খুবই নির্যাতন করছে, হ্যাঁ শুনলাম। খুবই মর্মান্তিক। আহ, দিন আসবে, আদালত, চিন্তা করো না। এগুলি সবগুলির শিক্ষা দিতে পারবো। সব ইনশাল্লাহ। নামগুলি মনে রেখে দেবো। আসসালামু আলাইকুম। আমার স্বামী খুব আমি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি বলেন। আমি আপনার কর্মী। আমি জয় বাংলার সৈনিক। আমরা জয় বাংলা যখন আর করতে না পারি, তার জন্য তারা আমাদেরকে মেরে রক্তাক্ত করে দিচ্ছে, আমাদেরকে পঙ্গু করে দিচ্ছে, আমাদেরকে সব ধ্বংস করে দিচ্ছে। যে তোদের নেত্রী নাই এই দেশে, তোরা এই দেশে কেন থাকবি? আমাদেরকে মেরেতে রক্তাক্ত করে দিয়ে আমাদের পঙ্গু করে লাইতেছে, হাত ভাঙ্গি হা ভাঙ্গি, আরো বলতেছে এখনো মেরাজ না, মারা যান পর্যন্ত তোদের কাছে আছি। আমরা আওয়ামী লীগ করি, আমাদের জয় অপরাধ বাংলাই এটা। থাকবে, জয় বাংলা থাকবে, আর ওগুলান্ডে পাকিস্তানে পাঠিয়ে দেবো। আর তো চিন্তা করেন না। এই এটা আসতেছি, সব মিডিয়া কটারে জাহাজে করে পাকিস্তানে পাঠাবো। যাক তোদের মিডিয়ায় বাপের সব বাড়ি যাক। মিডিয়ায় সব ইয়ে করে, কেউ তো তারা ইয়ে করে না। এই তখন এই আমাদের বাংলাদেশ খাওয়া জয় ক্ষতিগ্রস্ত করে বাংলাদেশ। দিচ্ছে। চিন্তা করেন না। তো জয় সিনাটা বাংলাদেশ। ভাঙ্গা দেখেন, এই সিনাটা আবার ভাঙ্গা। সিনেটা এখন হাতটা এই সিনেটা প্লট করে রাখছি, আচ্ছা বেঁধে রাখছি। একটা মানুষ, ওরা মানুষের জাত না। ঠিক সবসময় আছে। উনি আল্লাহর কাছে করবো, আমার প্রধানমন্ত্রীর জন্য সবসময় নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহর কাছে কাইনবো। আল্লাহ, উনি যে কল্যা ভিত্তিক কি করে উনি নিজেও জানে না। সবাই বলে আপনি কেন নেত্রীর জন্য এরকম করতেছেন? উনি আমার তো না মনে হইতেছে উনি আমার মার মতো। আমি এরকমের আগ্রহ আমার নাই, আমার এরকমের ভালোবাসা, এরকমের টান, কেন যেন টান, কেন যেন ভালোবাসা, আমি নিজেও জানি না। তোমরা আমার কিচ্ছু বলিও না। খলিলুর রহমানের আম্মু এগুলা বলে,
কান্নাকাটি মানুষের করে। ভালোবাসাই তো আমার সম্পদ। বাপ মারা এটুকুই তো পাইছে, সবার ভালোবাসা, এটা নিয়ে চলি সবাই ভালোবাসে। ইনশাল্লাহ। সবে যারা মারছে তোমাদেরকে একদিন শাস্তি হবে, চিন্তা করো না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? এই কথাটি বলার সাহস আমার নেই। এই দেশ থেকে অনেক ষড়যন্ত্র করে এই সুদি ইউনূস, বিএনপি, জামাত, এনসিপি মিলে আপনাকে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আপনার সংগঠনের একজন ব্যক্তি, আমি নেত্রী, 5ই আগস্টের পরে আমি একটি দোকান করে আসছিলাম। বিগত 15 বছরের মতো আমার একটি মুদির দোকান ছিল বদরপুর বাজারে, পটুয়াখালী। 5ই আগস্টের পরে 1 সপ্তাহ আমার দোকানটি বন্ধ রাখি। আপনি যাওয়ার পরে আমরা রাস্তায় উঠতে পারিনি মাননীয় নেত্রী। 7 দিন পরে কোনো মতে উঠি, দোকানের কাছে যাই, দোকান খুলে বসি। জামাত, বিএনপি, এনসিপি সন্ত্রাসীরা এসে আমার কাছে চাঁদা দাবি করে। ওখানে আমার পাশাপাশি আরো অনেক দোকান আছে, তারা বলে যে ও এত টাকা কোত্থেকে দেবে। তো ওরা আমার সাথে সমঝোতা করে দেয়, 10,000, 5,000 এভাবে আমি দিয়ে আসতেছি নেত্রী। ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আমার কাছে 2 লক্ষ টাকা দাবি করে। এই বিএনপির কুখ্যাত সন্ত্রাসী হক শিকদার এবং জামাতের কিছু আংশিক লোক এবং এনসিপি। তো আমি বলি যে 2 লক্ষ টাকা চাঁদা দেওয়ার মতো আমার কোনো সম্পদ নেই, আমি এই দোকানটা চালিয়ে কোনো মতে জীবনযাপন করি। আমি জাতীয় শ্রমিক লীগের সভাপতি, তারা এই কথা বলে আমাকে গালিগালাজ করে, ফ্যাসিস্ট, বিভিন্ন রকম গালিগালাজ করে। আমি বলি যে আমি রাজনীতি করি, আওয়ামী লীগ ভালোবাসি, কিন্তু আপনিও তো বিএনপি করেন, বিএনপি ভালোবাসেন, বিএনপির সভাপতি। আমি তো একটি ছোট পথে আছি, জাতীয় শ্রমিক লীগের ইউনিয়নের সভাপতি। আপনি এভাবে অন্যায় আমার ঘাড়ে চাপাইয়ে দিতে পারেন না। পরে মাননীয় নেত্রী উনি আমাকে দোকান বন্ধ রাখতে বলে, আমি দোকান বন্ধ রাখি নাই। 7 তারিখ রাত্রে নির্বাচনের 3 দিন আগে 9টা বাজে দোকান বন্ধ করে বাড়িতে আসার সময় ওরা আমার বাড়ি এবং দোকানের মাঝামাঝি 10 থেকে 12 জন লোক চাইনিজ কুড়াল, চাপাতি, বগি দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি বাড়িতে আসাকালীন আমাকে এলোপাতির এইভাবে কোপাইতে থাকে। আমাকে কুপিয়ে রাস্তার পাশে একটি খাল ছিল, খালে ফেলে দেয়। আমার ডাক চিৎকার শুনে আমাকে যখন ফেলে দেয়, ওরা ফেলে দিয়ে চলে যায়। তারপরে মানুষ এসে আমাকে উদ্ধার করে নেত্রী। আমি কোনো মতে আপনার মতো আমার জীবন নিয়ে বেঁচে আছি। আমাকে পটুয়াখালী নিয়ে যায়, পটুয়াখালী সদর হাসপাতাল থেকে আমাকে ঢাকা পাঠিয়ে দেয়। আমি ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম নেত্রী 5 দিন। তারপরও আমার পা অসুস্থ হয়নি নেত্রী। আমার হুঁশ আসার পরে আমি বলছিলাম আমার নেত্রীর সাথে যদি আমি একটু শেষ কথা বলে যেতে পারতাম, তাহলে আমার মনে আর কোনো দুঃখ থাকতো না। আল্লাহর হুকুমে নেত্রী আপনার সাথে আমি কথা বলতে পেরেছি। বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের নেত্রীর মাধ্যমে আমি
তাকে ধন্যবাদ জানাই, সে আপনার সাথে আমার কথা বলার মতো, সে যোগাযোগ করার মতো ব্যবস্থা করে দিয়েছেন মাননীয় নেত্রী। আমি আর কি বলবো, আমার 4টি সন্তান আছে। আমার বড় মেয়েটা এবছর এইচএসসি পাস করেছে। আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি করানোর জন্য ফর্ম কিনছিলাম। সে সায়েন্সের ছাত্রী, সে খুব ভালো লেখাপড়া জানে। আমার মনে খুব বড় আশা ছিল যে আমার মেয়েটাকে আমি যে কোনো একটা ভার্সিটিতে ভর্তি করাবো, কিন্তু আমি পারিনি নেত্রী। আমার মেয়েটা শুধু একটি পরীক্ষা দিয়েছিল, ঢাকা ভার্সিটির পরীক্ষা, সে থেকে সে চান্স পায় না। আরো 5টি ভার্সিটির ফর্ম কিনা ছিল, কিন্তু সে পরীক্ষা দেওয়ার মতো তার সুযোগ হয় নাই। আমার একমাত্র মেয়ে আমার পাশে ছিল দেখছি। এরপরে আমার সন্তান আরো 3জন আছে। একটি ছেলে ক্লাস 10-এ পড়ে, তাকে স্কুলে যাইতে দেয় না, এখন অনেক ভয় ভীতি দেখায়। বলে যে তোর বাপের পাও কাটছি, তার গুণ করতে চাইছি, পারি নাই, কিন্তু তোরে একদম মেরে ফেলবো, আওয়ামী লীগ এই দেশে আর রাখবো না। তোর বাবা এত জাতীয় শ্রমিক লীগের সভাপতি কেন হয়েছে, তার পক্ষে কেন কথা বলে? আমি শুধুই বলেছি যে আমার নেত্রী এই দেশে 560টি মসজিদ করেছে, পদ্মা সেতু বানিয়েছে, লেবুখালী সেতু বানিয়েছে। এগুলো কি মিথ্যা? লেবুখালী ক্যান্টনমেন্ট বানিয়েছে। এটাই ফারুক, তুমি কাঁদো না, শোনো ফারুক, এই তুমি কান্নাকাটি করো না, কান্নাকাটি করো কেন? মনে জোর রাখো, মনে জোর রাখো। নেত্রী, আমি মনে জোর রাখি। আপনি যদি আমাদেরকে ছায়া দিয়ে রাখেন নেত্রী, আপনার ডাকে আমার এই দেশ সন্ত্রাস আমি মুক্ত আছি হবে। তো, তোমাদের পাশে আছি, আছি তোমাদের পাশে। মনে জোর রাখো, কান্নাকাটি করবো না, কান্নাকাটি করলে তো আরো অসুস্থ হয়ে যাবে। নেত্রী, এখন আমার চিকিৎসা করতে করতে যে আর সম্পদ, যারা করছে তাদের তাদের মনে রেখো, যে আমার সময় আসবে, সময় আসলে যেন ভালোভাবে শিক্ষা দিতে পারো। আমার ইনশাল্লাহ দেবো ছেলে শিক্ষা, চিন্তা করো না। ঠিক আছে। আমার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়েছে, দোকানটি বন্ধ, কিন্তু এখন আর কোনো সম্পত্তি আমার নেই। আমি খুবই আমি অসুস্থ, এখনো সুস্থ হওয়ার মতো তৌফিকও নেই নেত্রী। আমরা খোঁজ মাননীয় নেবো, নেত্রী, চিন্তা করো না, ইনশাল্লাহ। খোঁজ নেবো আপনি আমরা। আবার আমাদের প্রবাসীরা অনেক সাহায্য করে, বলে দেবো, তারা ব্যবস্থা নেবে, চিন্তা করো যে না। নেত্রী, আপনি আবার আমার এই বাংলায় ফিরে আসবেন, এই অন্যায়ের প্রতিশোধ নেবেন। আমরা আপনার সাথে আছি। আমি শেখ মুজিবের কাঁদতে সৈনিক। কাঁদতে তো একটা কথা বোঝা যাচ্ছে না। আমি এই রাজপথে থাকবো। আপনি আবারও দেশে আসবেন ইনশাল্লাহ। আমার জন্ম 82-তে। আমি শুনেছি এই দেশ স্বাধীন করেছে শেখ মুজিবের নেতৃত্বে। আমি দেখেছি শেখ মুজিবের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। অনেক মা বোন ইজ্জতের বিনিময়, অনেক ভাইদের প্রাণের বিনিময় এই বাংলাদেশ অর্জিত হয়েছে। এই বাংলাদেশ মুক্তিযোদ্ধার দেশ। এদেশে মুক্তিযোদ্ধা যদি না থাকতে পারে, তো রাজাকার থাকার কোনো অধিকার নেই নেত্রী। আপনি আসবেন, আমাদেরকে ফারুক আবার হুকুম দেবেন, আমরা এই দেশ সন্ত্রাস মুক্ত করব। ফারুক হলদর ভাই, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা মাননীয় নেত্রী, আমরা এবার যে একটু আগে যার কথা বলছিলাম, এইমাত্র এই কথা বললাম যে ওই পাশের অন্য মানুষের কাছে যে সীতাকুণ্ডের মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল ভাইয়ের, উনি আমাদের সাথেই ছিলেন, আরো অনেক আগে থেকে যুক্ত ছিলেন। ঠিক সেই মুহূর্তে যখন ওনার নামটা ঘোষণা হয়, এর কয়েক মিনিট আগে ওনার বাড়িতে পুলিশ, এখন পুরা বাড়ি, উনি বাড়ির ভিতরে আছেন, চারদিকে পুলিশ ঘেরাও করে আছে ওনার বাড়িতে। এখন কি অবস্থা করে ওনাকে নিয়ে যাওয়ার জন্য তারা বলে দাও যে টেলিফোনের সিমটা বের করে ফেলতে, সিমটা বের করে সরাই রাখো। অলরেডি ওই ফোন থেকে সরায় ফেলছে সব, অন্য লোক বলতেছে বাইরে থেকে। ওরা সব ভিতরে, দরজা খুলতেছে না, ওরা বোধহয় চেষ্টা করতেছে কোনোভাবে ডাইকে বাইর করতে। ও তো এটাই জানাইলো আর কি আশেপাশে এইমাত্র। আশেপাশে বলে যে বাইরে থেকে যদি সামনে মসজিদ টসজিদ থেকে লোক ডাকুক।
জি আমি বলে এলাকার লোক দি- ডাকো যে আমার বাড়িতে ডাকাত পড়ছে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই বলে দিচ্ছি ওটা আপনার নেক্সট জনকে দিয়ে আমি কথা বলতে চাই।